যে একটা হিট দিচ্ছি, একটা একটা সিলিন্ডার একটা হিট দিচ্ছি, এই সিলিন্ডারের ভিতরে একটা যে কোনো একটা গ্যাস আছে যার প্রেশার হচ্ছে V1, যার ভলিউম হচ্ছে V1। সিলিন্ডার এভাবে অ্যাটাচ করা আছে যেটা উপরে নিচে ওঠানামা করতে পারে। আমরা হিট দিচ্ছি, হিট দেওয়ার ফলে এই কিছু আমরা জানি কি হয়, হিট দেওয়ার ফলে যেটা হবে কিছু কিছু পরিমাণ এনার্জি এখানে ইন্টারনাল এনার্জি কনভার্ট হবে, আর কিছু কিছু হিট বা থার্মাল এনার্জি খরচ হবে কোথায়, এখানে কাজ করতে। মনে হয় এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম, তাই না? যে হিট এনার্জি পুরোটাই কি, পুরোটাই ইন্টারনাল এনার্জিতে কনভার্ট হয় না, কিছু কাজ করতে ব্যয় হয় নাকি, এটা আমরা গত ক্লাসে শিখেছিলাম, রাইট? জি স্যার, শিখেছিলেন। আচ্ছা, তো সেই হিসেবে আমি বলতে পারি একটা হলো একটা একটা যাচ্ছে খরচ হচ্ছে কোথায়, এখানে এটাকে ইন্টারনাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, আরটা হচ্ছে পিস্টনটাকে উপরে তুলতে কাজ করতে ব্যয় হচ্ছে। তাহলে আমরা হিট দিয়েছি, সিস্টেম তোমার পিস্টনটার উপরে কাজ করেছে, তাহলে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। তাহলে এটা আমরা এই জিনিসটা এখানে মাথায় রাখবো, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটু পরে দেখবো যে সিস্টেমের উপর কাজ করা, এখন সিস্টেম কাজ করতে, সিস্টেমের উপর কাজ করা সেটাও আমরা একটু পরে দেখবো জিনিসটা কিভাবে ঘটে। তো আমরা বললাম এই P1 V1 থেকে এই বিভিন্ন স্টেপ পার হয়ে সে P2 V2 আসলো, পিস্টনটা এই পজিশন থেকে একটু উপরে উঠে গেছে, সেটা আমরা গ্রাফিক্যালি প্লট করতে চাচ্ছি। ধরলাম যে কোনো অবস্থান, যে কোনো ইনিশিয়াল অবস্থা P1 V1 থেকে আমার গ্রাফটা এভাবে হয়ে আমার একটা আরবিটারি রাখলাম আর কি, P1 V1 থেকে P2 V2 তে পৌঁছালো। তো P1 হচ্ছে এই পয়েন্টটা, V1 হচ্ছে এই পয়েন্টটা, P2 হচ্ছে এই পয়েন্টটা, আর V2 হচ্ছে এই পয়েন্ট। তাহলে এই যে P1 V1 থেকে P2 V2 এর এরিয়াটা হচ্ছে এই যে এই এরিয়াটা, এই এরিয়াটা হচ্ছে কি P1 V1 এর, P1 V1 থেকে P2 V2 এরিয়াটা আমরা জাস্ট তোমাদেরকে আমি জাস্ট করে দেখাইলাম। ওকে, এখন যেটা আমি করতে চাচ্ছি, মনে করো P1 V1 এর ইমিডিয়েট পরের অবস্থাটা আমি দেখাই। ইমিডিয়েট পরের অবস্থাটা আমরা যেখানে আসছি, ইমিডিয়েট পরের অবস্থাটা কি কি হইতে পারে, হ্যাঁ আমরা একটু এখানে দেখাই। দেখো, ড্র এক্সাক্ট না হবে না, কিন্তু বুঝতে পারতেছো, কিন্তু ধরে নিব যে আমরা সব যা কিছু আঁকতেছি সব এক্সাক্ট। ধরো এই পজিশনে আছে, তো এখান থেকে একটু উপরে উঠলো, অল্প একটু উপরে উঠলো, মনে করো অল্প একটু উপরে উঠলো পিস্টনটা, এই যে এখান থেকে P1 V1 থেকে অল্প একটু উপরে উঠে, ধরো এটা P1 হিসেবে বাড়ছে, আর ভলিউমটা মনে করো প্রায় সেম আছে আর কি। মানে V1 থেকে V হয়েছে ভলিউমটা, আর প্রেশার আগের মতোই আছে। P1 থেকে মানে অল্প একটু চেঞ্জ হয়েছে, তাহলে V1 থেকে ভলিউমটা V হয়েছে, কিন্তু প্রেশারটি অলমোস্ট আগের মতো, অল্প একটু চেঞ্জ হয়েছে তো ভলিউমটা, ধরে নিচ্ছি আমরা প্রেশারটা আগের মতোই আছে। এরপর দেখো, এরপর এরপর এর পরবর্তী স্টেপটাতে ধরো আমাদের যে সিলিন্ডারটা, ধরলাম যে R2 উপরে উঠলো, এটা একটু R2 উপরে উঠান দেখানো ছিল। দেখো এখান থেকে মনে করো R2 উপরে উঠলো, অল্প একটু চেঞ্জ হলো, হ্যাঁ। তো মনে করো আমাদের ভলিউম যেটা হলো সেটা হলো V প্লাস ডিভি হয়েছে, V প্লাস ডিভি, বুঝতে পেরেছো? V প্লাস ডিভি হয়েছে, এবং প্রেশার যেহেতু অল্প একটু পরিবর্তন হয়েছে, সেটাকে আমরা অলমোস্ট কনস্ট্যান্ট ধরবো আর কি। এনিওয়ে, তো এখন আমি যেটা করব, এই যে এই গ্রাফে এই ঘটনাগুলো আরেকবার বলি। তো ধরলাম যে গ্রাফের উপরে যে কোনো একটা পয়েন্ট আরবিট্রারিলি আমরা নিচ্ছি, এখানে P1, গ্রাফে প্রথমে তো P1 V1 ছিল, এরপর অল্প কিছু সময় পরে আমাদের দেখতেছি যে আমরা হিট দেওয়ার পরে প্রেশারটা হয়েছে P1 এ আছে, ভলিউমটা কত হলো, ভলিউমটা আমার V হলো, চেঞ্জ হয়ে V হলো, ঠিক আছে। তাহলে P1 এর করসপন্ডিং পয়েন্ট হচ্ছে এটা, এটা আর কি, এটা, আর V এর করসপন্ডিং পয়েন্ট হচ্ছে এটা। ওকে, এর একটু সময় পরে, ঠিক একটু সময় পরে আমরা বলতেছি যে এখানে P1 V থেকে চেঞ্জ হয়ে P1 V কমা দাও, এখানে সবগুলো কমা হবে, P1 V থেকে চেঞ্জ হয়ে ভলিউমটা, প্রেশারটা P1 এ আছে, ভলিউমটা V প্লাস ডিভি আছে, মানে ধরো প্রেশারটা এখানে আসছে, আমি অন্য কালি দিয়ে দেখাই। ওকে, আর প্রেশারটা P1 এখানে আছে, এটাকে এই পরিবর্তনটাকে আমরা অগ্রাহ্য করবো আর কি। P1 এর যে চেঞ্জটা হয়েছে আমরা বলবো যে আগের মতো, প্রায় অলমোস্ট আগের মতোই আছে, কিন্তু ভলিউমটা দেখো V থেকে ধরো আগে তো এখানে ছিল, এখন এখান থেকে একটু চেঞ্জ হয়েছে, ঠিক আছে। এখন আগে এই পজিশন ছিল, এখন এখান থেকে অল্প একটু চেঞ্জ হয়েছে, এটাকে আমরা বলবো ডিভি। বা একটু যে হাইটটা বেড়েছে সেটাকে আমরা বলতেছি ডিএক্স,
যে হাইটটা বেড়েছে সেটাকে আমরা বলবো ডিএক্স। আর এখানে তার মানে এই যে ডিএক্স পরিমাণ বাড়াতে আমার ভলিউমের পরিবর্তন হয়েছে ডিভি, খুব ক্ষুদ্র পরিবর্তন, মনে করো এই পজিশনটা মানে একটু নেমে মানে একটু মানে চেঞ্জ হয়ে এই পজিশনে আসছে। তাহলে ভি থেকে এই যে নতুন যে পজিশনটা, এটার নাম বলতেছে না, এই পরিবর্তনটাকে আমরা বলতেছি ডিভি। আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো? হুম, হ্যালো। জি স্যার। স্যার হ্যাঁ, স্যার তাহলে হ্যাঁ, তাহলে এটা এই যে নতুন পজিশন ভি প্লাস একটু এখান থেকে একটু পর্যন্ত ভি, তাহলে সরি একটু পর্যন্ত ভি, হ্যাঁ, তাহলে কত হবে ভি প্লাস ডিভি, রাইট? জি স্যার ভি প্লাস ডিভি। আচ্ছা, সেটা আমরা বলতেছি এখানে, আমি এটা রাখছি এখানে যেটা হবে। হ্যাঁ, তাহলে এটা যোগ করে দিই, আর ভি প্লাস ডিভি তো এতটুকু, তাই না? তাহলে এটা আবার যোগ করে দিই, এখানে আমি ভুলে রাখছি, এটা নিচেটা হবে না, একটু হবে ডিভি। এই হলো গিয়ে আমার এই এটা হলো ভি পয়েন্ট, আর এই পয়েন্টটা হলো, এটা তো ভি, ঠিক আছে, বাম পাশেরটা, আর এই নতুনটা হলো ভি প্লাস ডিভি। মনে করো আগে ছিল 1, এখন হয়েছে, হ্যাঁ হ্যাঁ, কে হাত তুলেছে একটু বলো। স্যার আমাদের এখানে মানে গ্রাফটাতে স্যার পি একবার কালো কালি দিয়ে আরেকবার মানে পি ওয়ানটা একবার কালো কালি দিয়ে একবার লাল কালি দিয়ে স্যার পি ওয়ানটা P1, হ্যাঁ স্যার এইটা স্যার পি ওয়ান তো স্যার একবারই হওয়ার কথা না নাকি? মানে আহ, আমরা তো পি ওয়ান পি টু পি থ্রি মানে এগুলো যেগুলো নিচ্ছি ওগুলো প্রত্যেকটা আলাদা। তো স্যার এখানে পি ওয়ান উপরে আবার পি ওয়ান নিচে, তাহলে স্যার দুইটা কি সেম নাকি স্যার বুঝতে পারতেছি না। ওহো, এখানে P1 না তো, সরি সরি, এখানে P1 না, এখানে হবে পি, শুধু পি। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, এটা P1 না, এটা শুধু পি, বুঝছো? মানে P1 জি থেকে স্যার চেঞ্জ এবার হয়ে ঠিক পি আছে। হয়েছে, হ্যাঁ এই যে জি পি স্যার হবে। এবার ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। এটা পি হবে শুধু, হ্যাঁ, ওয়ান থেকে চেঞ্জ হয়ে পি হয়েছে, ভি1 থেকে চেঞ্জ হয়ে ভি হয়েছে, এটা বোঝাতে চাচ্ছি, ঠিক আছে? আর পি থেকে চেঞ্জ হয়ে নতুন যেটা হয়েছে না, সেটাকে আমরা অগ্রাহ্য করবো। মানে পি থেকে চেঞ্জ হয়ে প্রেশারটা যতটুকু চেঞ্জ হয়েছে ওটাকে কনস্ট্যান্ট ধরা যায়, মানে অল্প একটু ভলিউম চেঞ্জ হয়েছে, বুঝছো? অল্প একটু ভলিউম চেঞ্জ হয়েছে, এই অল্প একটু ভলিউম চেঞ্জ হওয়ার কারণে যতটুকু প্রেশার চেঞ্জ হবে সেটাকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি। মনে করো আগে প্রেশার ছিল 1.1, এরপর চেঞ্জ হচ্ছে 1.00000000001, তো এইটুকু আমরা করতে পারি না যে আসলে কোনো চেঞ্জই হয় নাই। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার বুঝতে পারছি। এরকম এটাকে ধরতে পারি। এই জন্য যে এই যে এটা একটু যে ডিস্টেন্সটা, একটু ডিস্টেন্সকে মানে ডিভি পরিবর্তন হয়েছে আর কি, ধরলাম যে ভলিউমের চেঞ্জ হয়েছে, যে এইটুকে ভলিউমের চেঞ্জ হয়েছে ডিভি পরিমাণ, আর প্রেসারের পরিবর্তন এখানে তো দেখাচ্ছে হয়েছে, কিন্তু আমরা এটাকে এই যে ডিস্টেন্সটাকে, এই যে সরি এই যে প্রেসারের যে চেঞ্জটা, এটাকে আমরা কনস্ট্যান্ট ধরবো, এরকম আর কি, এরকম এত ক্ষুদ্র চেঞ্জ এটা আমরা অগ্রাহ্য করতে পারি। বাই দ্য ওয়ে, তাহলে দেখো P1 থেকে P2 এর এরিয়াটা ছিল পুরোটা। এখন পিভি থেকে, খেয়াল করো, পিভি থেকে তাহলে এই পজিশনটা কত হবে? নতুন পজিশনটা হবে পি, আর ভি এর হবে পি, আর আর ভলিউমকে বলবো ভি প্লাস ডিভি, রাইট? জি স্যার। তাহলে ওটার এরিয়া কত হবে? ওটার এরিয়া হবে এটুক না, জি স্যার মাঝখানে। মাঝখানে অংশটা, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে ঘটনাটা। আচ্ছা, তাহলে এখন আসো, এখন এখানে দেখো, এখানে তো একটা এই যে এখানে একটা এখানে প্রেসার হচ্ছে পিভি, আর এখানে হচ্ছে গিয়ে কত প্রেসার, তো বলতেছি আমরা পি আছে, আর ভলিউম হচ্ছে গিয়ে ভি প্লাস ডিভি। এই যে ডিএক্স পরিমাণ চেঞ্জ হলে আমাদের কি এটা কি বলছি না ওয়ার্ক ডান করতে, মানে এখানে কি হয়েছে ফোর্স, তো প্রেসার আছে, তার মানে এই যে এটার একটা ক্রস সেকশন এরিয়া দিয়ে, এটা ক্রস সেকশন এরিয়া, প্রত্যেকটা সেম, তাই না? প্রত্যেকটা সেম হবে। হুম, এরিয়া সেটা ধরলাম, সেটা ধরতেছি আমরা, এরপর ধরো এটারও এরিয়া এ, এটারও এরিয়া এ, এটার, কারণ সিলিন্ডার তো সবগুলো সমান, তাই না? সিলিন্ডার তো আর চেঞ্জ হয়নি। তো বলতেছি কি এরিয়া হচ্ছে এ। আর এখানে দেখো, এই যে এখান থেকে এই যে পিস্টনটা যে উপরের দিকে উঠে গেল, হ্যাঁ, আহ, এই যেখানে যে পজিশন ছিল তার থেকে একটু বেশি ডিএক্স পরিমাণ উপরে উঠেছে। এর জন্য কি সিস্টেমটা তোমার কি করেছে, কাজ করেছে, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। তাহলে কি হবে, এই যে প্রেসার আছে, এরিয়া আছে, আমার এই যে
উপরের দিকে কি একটা বল কাজ করেছে তো নাকি? যেহেতু ওয়ার্ক হয়েছে, মানে কাজ সম্পন্ন হচ্ছে, তার মানে কি একটা বল তো ক্রিয়েট করেছে, ফোর্স ক্রিয়েট হয়েছে না ওখানে? জি স্যার। তাহলে ফোর্সের পরিমাণটা কত জানো? সেই ফোর্স কতটুকু ফোর্স অ্যাপ্লাই করতে হয়েছে? এফ ইজ ইকুয়াল টু, চাপ ইজ ইকুয়াল টু কি? চাপ ইজ ইকুয়াল টু প্রেসার ইজ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল না? জি তাহলে আমরা তো এখানে প্রেসার জানি, এরিয়া জানি, তো আমরা এখানে বল বের করতে পারবো না? ফোর্স ইজ ইকুয়াল টু কত? পি এ না? বুঝতে পারতেছো? স্যার বুঝতে পারতেছি। আচ্ছা, এর সাথে কিন্তু অন্য এ মিলাই ফেলো না, এ হচ্ছে এরিয়া। ওকে, তাহলে আমাদের ঘটনাটা আমরা বুঝতে পারলাম। ওকে, ভালো কথা। তাহলে এখন দেখো এফ, আচ্ছা এরিয়া হচ্ছে গিয়ে কত? এরিয়া মানে কি? দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই না? আচ্ছা, এটাকে এখানে যে হাইটটা এই যে চেঞ্জ হয়েছে, এটাকে বলতেছি আমরা ডিএক্স। হ্যাঁ, আচ্ছা, আর হচ্ছে গিয়ে কত, এটা থাকুক, এখানে একটু থাকুক, আমরা আরেকটা জিনিস একটু বের করে নিই, এখানে 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 সমাপ্ত থাকুক। আটটা জিনিস তোমাদেরকে বলে নিই এখন, যে আমরা এখন ওয়ার্ক ডান যেটা হচ্ছে, দুঃখিত, এটাকে আমি একটু লিখি। ওয়ার্ক ডান আমি এটাকে দিয়েছি ডেল্টা ডব্লিউ লিখতেছি, ঠিক আছে? ডিডব্লিউ না লিখে ডেল্টা ডব্লিউ লিখতেছি, এর একটা রিজন আছে। তোমরা কি জানো রিজনটা কি? আমি ডিডব্লিউ লিখছি না, এটাকে না লিখে কি লিখতেছি? ডেল্টা ডব্লিউ লিখতেছি। এটা বলো তো কেন, বা জানো কিনা? পরিবর্তনের জন্য। মেহেদি, তুমি যখন কথা বলো না, তখন মনে হচ্ছে যে ইয়া থেকে কোনো ওই মানে মহাশূন্য থেকে কে ফোন করেছে আমাকে, কোনো এলিয়েন। হ্যাঁ, ঘ্যার 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 আওয়াজ আসে। স্যার এই ডেল ডাব্লিউর মানে কি স্যার ওই যে প্রতি ক্ষুদ্র ক্ষুদ্র অংশের জন্য আমরা কাজ হিসেব করবো, এটা না? জিনিসটা এমনই, কিন্তু এটা একটা সুন্দর ব্যাখ্যা আছে। মানে ডিডব্লিউ কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্রর জন্যই। হুম, স্যার ওয়ার্ক ডান ডেল ডাব্লিউ মানে আমরা মনে হয় যে স্যার এই যে প্রাথমিক একটা কাজ আর পরের কাজ, এই দুটার মধ্যে পার্থক্য খুঁজছি। জিনিসটা আমি বলি, এটার মানে হচ্ছে গিয়ে তুমি তখনই বসাবা ডেল ডাব্লিউটা যখন তোমার ওয়ার্ক ডানটা পাথ ডিপেন্ডেন্ট হবে। কিসের হবে? পাথ ডিপেন্ডেন্ট হবে। বুঝতে পারছো? আর ডিডব্লিউটা বসাবা তখনই যখন তোমার যে ওয়ার্ক ডানটা আছে সেটা পাথ ইন্ডিপেন্ডেন্ট হবে। এখন এই যে কথাটা লিখলাম, এটার মানে কি? এটা একটা মানে আছে না? আচ্ছা, মানে এটা হচ্ছে, আমি পরে দেখাচ্ছি। মানেটা হচ্ছে যে যদি এই যে ধরো P1 B1 থেকে এই রাস্তা দিয়ে আসো, P1 B1 থেকে ঠিক এই রাস্তা ফলো করে P2 V2 তে আসো, তোমার যে কাজ হবে, তুমি যে কাজ করবা, আবার তুমি যদি P2 V2 থেকে এই রাস্তা দিয়ে উপরে উঠো, অথবা P1 B1 থেকে এই রাস্তা দিয়ে যাও, অন্য একটা রাস্তা দিয়ে যাও, তার মানে কি অন্যভাবে তোমার কাজটা সম্পাদন হয়, তাহলে দুইটা কাজের পরিমাণ সেম হবে না। আমার কথা কি বুঝতে পারছো তোমরা? জি স্যার, বুঝতে ধরো পারছি। সাপোজ তুমি যদি একই কাজটা এই রাস্তা দিয়ে সম্পন্ন করো, তাহলে এই রাস্তা সমান হবে না, জি স্যার। দুটো সমান হবে না। সমান না হওয়া মানে কি? তার মানে এটা পথের উপর নির্ভর করতেছে, তুমি কোন রাস্তা দিয়ে যাবা, কোন কোন ওয়ে ফলো করবা, তার মানে এটা পথের উপর ডিপেন্ড করতেছে না? সিমিলারলি কিছু ফাংশন আছে, যেমন পটেনশিয়াল, নাম শুনেছো? ইলেকট্রিক পটেনশিয়াল, এটা আবার পথের উপর নির্ভর করে না, তুমি যে রাস্তা দিয়ে যাও, এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল গেট দ্য সেম রেজাল্ট। এই জন্য বলে ইলেকট্রিক পটেনশিয়াল কি? পাথ ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে? এই জন্য এই জিনিসটা মনে রাখো যে ডেল্টা ডব্লিউ এটা পাথ ডিপেন্ডেন্ট হলে কেবল তুমি ডেল ডব্লিউ বসাতে পারবা। তাহলে আমরা ডেল্টা ডব্লিউ বসি, আমরা কাজ, ডেল্টা ডব্লিউ তো একটা কাজই, তাই না? ছোট কাজ, বড় কাজ, পাথ ডিপেন্ডেন্ট কাজ শেষ পর্যন্ত এটা কাজ। তো এটা মানে কি বল ইনটু সরণ না ভাই? জি স্যার, বল ইনটু আচ্ছা, সরণটা কত আমাদের এখানে? এটা স্যার ডিএক্স। ডিএক্স পরিমাণ সরণ হয়েছে। আমরা একটু আগে বের করেছি আমার পিএ, ইফ টু পিএ বের করলাম না, পিএ ডিএক্স হয়ে গেল আমার। তাহলে এখানে এফ এর মান বসালাম পিএ, এখানে এ হচ্ছে এরিয়া, ডিএক্স হচ্ছে কত? ডিএক্স হচ্ছে স্যার দূরত্ব বা সরণ, মানে এটা তাহলে ভলিউম হয়ে গেল, তাই না? এটাকে আমরা লিখতে পারি ভলিউম। তো ভলিউমটা কতটুকু? আমরা কি লিখবো? ভি লিখবো না ডিভি লিখবো? স্যার ভি লিখবো।
না না, ভুল করতেছো, এইটাই আমি তোমাদেরকে শেখাতে চেয়েছিলাম। এই দেখো, এখানে দেখো ডিএক্স, হ্যাঁ, এই যে এরিয়া তো সেম, এই যে এই ক্রস সেকশনের এরিয়া যেটা আর এই এরিয়া, এটার কোনো পার্থক্য আছে? ক্রস সেকশনের এরিয়া, বুঝো নাই তুমি? একটা জি স্যার, বুঝছি। বুঝতে পারছো, ওকে। তাহলে এই যে এই এরিয়াটার সাথে যদি তুমি যে ক্ষুদ্র ডিএক্স টা গুণ করো, তুমি কি পাবা? ক্ষুদ্র ভলিউমটাই তো পাবা, নাকি? ভলিউমে যদি চেঞ্জ হয়েছে, তুমি তো পুরো ভলিউমটা তো পাবা না, তাই না? জি তাহলে স্যার। আমরা এখানে বসাবো পি ডিভি। ডিভি, হয়ে গেল। ঠিক আছে, এটা আমাদের টার্গেট। আচ্ছা, তো একটা কথা তোমাদের কিছু বলেছিলাম, ইফ উই নেগলেক্ট দ্য চেঞ্জ ইন পি, মানে আমরা যে এখানে দেখো এই যে চেঞ্জটা হয়েছে না, পি পি চেঞ্জ হয়ে পি প্লাস পি ভি প্লাস ডিবি হয়েছে, তাই না? আমরা এখানে পি এর যে পরিবর্তনটা, এই গ্রাফে খেয়াল করো, এখানে যে নেগলেক্ট করেছিলাম দ্য চেঞ্জ ইন, আমরা যদি প্রেশারটার যে পরিবর্তনটা নেগলেক্ট করি, দ্য চেঞ্জ ইন পি শুড বি ভেরি স্মল। দ্য চেঞ্জ ইন পি, তার মানে কি নেগলেক্ট করেছি, মানে কি তার প্রেসারে যে পরিবর্তন সেটা কি খুবই ছোট, এন্ড হেন্স দ্য প্রসেস শুড বি এ, এরকম প্রসেসকে আমরা বলবো কোয়েজি স্ট্যাটিক প্রসেস। এটাকে আমরা কি বলবো? এই যে কাণ্ডটা আমরা এখানে ঘটিয়েছি, কাণ্ডই বলবো আমি। পি এর চেঞ্জ হয়েছে, কিন্তু পি এর চেঞ্জটা এত ছোট ছিল যে আমরা we can consciously neglect the change of p, hence we can say that the process should be quasi static প্রসেস। ঠিক আছে, জি স্যার। ওকে। এখন তাহলে আমরা আসি, এখন আমাদের পুরোটা বের করতে হবে, ঠিক আছে? এই যে এই যে এই যে পি ডিভি, এই যে চেঞ্জটা হয়েছে ডেল্টা ডব্লিউ, সেটা এই গ্রাফে কতটুকুর মধ্যে দেখাচ্ছে এটা বলো তো? পুরোটা না ছোট্ট জায়গাটা? ছোট জায়গাটা স্যার। ছোট জায়গাটা, তো ছোট্ট জায়গাটাকে যদি তুমি কি করলে পুরোটা পেয়ে যাবা? স্যার এই ছোট ছোট জায়গাগুলো যোগ করতে হবে। যোগ করার আরেকটা যোগ করতে হবে, ভালো কথা বলছো। যোগ করার একটা সিস্টেম কি? ওই সামেশন স্যার। ইন্টিগ্রেশন করা, হ্যাঁ। আচ্ছা, এখন যোগ করা ইন্টিগ্রেশন করার মধ্যে পার্থক্যটা কি জানো এটা? হুম, যোগ করলে তো আমরা একটা একটা করে যোগ করি, কিন্তু ইন্টিগ্রেশন করলে ওটা ক্ষুদ্র ক্ষুদ্র চেঞ্জের ওগুলো নিয়ে যোগ করা আচ্ছা, তার মানে হচ্ছে গিয়ে নর্মাল যে সামেশনটা সেটা হচ্ছে ডিসক্রিট, মানে একের পরে দুই, দুইয়ের পরে তিন, এরকম করে যাবে, তাই না? আর ইন্টিগ্রেশন করলে কি হবে? একদম সব ভ্যালু নিবে, তাই না? এক থেকে তিন পর্যন্ত, এক থেকে তিন পর্যন্ত কতগুলো ভ্যালু আছে বলো তো? অনেক আছে স্যার, আমরা যত ইচ্ছা নিতে পারবো। ইনফাইনাইট ভ্যালু আছে, তাই না? এই জন্য আমরা কিনি, এটাকে আমরা যোগ করাকে আমরা বলি ডিসক্রিট, আর ইন্টিগ্রেশন আমরা বলবো কন্টিনিউয়াস। বুঝতে পারছো? এগুলো ছোট ছোট জিনিস, একটু বেসিক এর জন্য এগুলো মাথায় রাখিও। আচ্ছা, তাহলে এখন আমি উপরে উঠি, উপরে উঠে আমাদের বাকিটা আমি একটু দেখাই। কি দেখাই? আচ্ছা, তাহলে আমি যদি ওয়ার্ক ডানটা বের করতে চাই, ডাব্লিউ ইকুয়াল টু, এটাকে আমরা বলতে, তোমরা তোমাদের কথা মতো ডেল্টা ডাব্লিউটাকে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে। করলাম ইন্টিগ্রেশন, তাহলে নামাই ইন্টিগ্রেশন করতে করতে পর্যন্ত করব। আচ্ছা, এটা আমরা একটা কাজ করি, এখানে আমি পয়েন্ট দিয়ে দিই। একটু ওয়েট করি, এ থেকে বি, ঠিক আছে? এ থেকে শুরু করেছি, বি তে আসছি, ওকে? জি স্যার। ওকে, আচ্ছা। এখন তাহলে আমরা ইন্টিগ্রেশন, এটা কাজ যে করব, এ থেকে শুরু করব, বি তে শেষ করব, ওকে? আচ্ছা, এখন তুমি আরো আমরা দিই, এটা সমান জানি কত? এটা সমান হচ্ছে গিয়ে পি ডিভি, ঠিক আছে? পি ডিভি রেঞ্জটা কত? আচ্ছা, পি ডিভি যে আমরা এখানে পিটাকে আমরা কি মানছি? কনস্ট্যান্ট, তাই না? এটাকে পি থেকে বাইর করি, থাকলো কি? ডিভি। তো ডিভি এর লিমিট কত? ডিভি শুরু হয়েছে কোথা থেকে? ভি1 থেকে না? জি স্যার, ভি1 থেকে ভি2 পর্যন্ত। ভি2 পর্যন্ত, ভেরি গুড সোলরানা। ভি1 থেকে ভি2 পর্যন্ত, ওকে, চলছে এখানে আমাদের গজল শুনতেছে। আচ্ছা, এখন এই গেল। এখন এই যে তুমি, আমরা যদি দেখো, এই যে এরিয়া ভি1 থেকে ভি2, হ্যাঁ, এটাকে যদি ইন্টিগ্রেট করি, যে ভি1 থেকে ভি2, এটাকে ইন্টিগ্রেট করলে আমরা দেখো কি পাই? পুরো এরিয়াটা পাবো নাকি?
এই যে পুরো এরিয়াটা পাবো না, জি স্যার, পুরো এরিয়াটা শুধু পুরো এরিয়া আমরা পেয়ে যাচ্ছি। তো পুরো এরিয়াটাকে আমরা নাম দিই এ বি, এটাকে কি দিব, হ্যাঁ এখানে এই পয়েন্টটাকে দিই, যেখানে একটা পয়েন্ট নিয়েছিলাম না এটাকে ধরি সি, এটাকে ধরি ডি, এটাকে কত ধরবা ই, ঠিক আছে। তাহলে তাহলে এই পুরো এরিয়াটা কি এ, এ সি বি, বি ডি ই এ, ঠিক আছে। তাহলে এই পুরো ইন্টিগ্রেশন করলে আমরা পুরো এরিয়াটা পেয়ে যাচ্ছি। এটাকে বলবো আমরা এরিয়া অফ এ বি সি ডি ই এ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এরিয়া অফ এ বি সি ডি ই এ। তাহলে এই যে এটাকে আমরা লিখিয়ে আরেকটা বাক্যে তোমরা এখন বুঝবা এরিয়া, এই যে এরিয়াটা এ এ সি বি ডি ই এ, এই পুরো এরিয়াটা কার নিচে, কোন কার্ভটার নিচে, এ সি বি কার্ভটার নিচে না। এই পুরো এরিয়াটা দেখো, এই যে পুরো এরিয়া যে এই কার্ভটার নিচে, তাই না, এই কার্ভটার নিচে যতটুকু এরিয়া সেটাই। তাহলে এরিয়া, এটাকে বলবো এরিয়া আন্ডার দ্য কার্ভ, এরিয়া আন্ডার দ্য কার্ভ এসিবি। ওকে, হয়ে গেল। আমরা তাহলে এখান থেকে পেয়ে গেলাম এতটুকু জিনিস পেয়ে গেলাম। আচ্ছা, এখন তুমি যদি সেম কাজটাই, ওই যে বললাম, তুমি যদি ধরো সেম কাজটাই তুমি যদি আমরা অন্যভাবে এই রাস্তা দিয়ে করতে চাই, হ্যাঁ এই রাস্তা দিয়ে তুমি যদি করতে চাও, মনে করো আমরা তো একটু আগে এই রাস্তা দিয়ে করছিলাম, আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাইলাম, ঠিক আছে, এই রাস্তা দিয়ে করছিলাম এসিবি রাস্তা। সেম কাজটা যদি তুমি সাপোজ ধরো বি, এখানে কি দিব, সি ড্যাশ দেন স্যার, বা সি প্রাইম এরকম কিছু দেন। এক্স তো দিনে, তাই না, এক্স দি, হ্যাঁ ধরো বি এফ, এই রাস্তা দিয়ে যদি করতে চাই, তাহলে দেখো, তাহলে তোমার এখন তুমি আফটার ইন্টিগ্রেশন করার পরে তুমি কি পাবা, তাহলে এ এফ বি এই কার্ভের নিচের আন্ডার দ্য কার্ভ, এই কার্ভের নিচের ক্ষেত্রফলটা পাবো। তাহলে এই ক্ষেত্রফলটা আর এই ক্ষেত্রফলটা কি আগে ক্ষেত্রফলটা কি সমান হবে? না স্যার, হবে না। হবে না। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু দেখি এখন, সমান হবে না তো মুখে মুখে বললাম, এখানে একটু দেখি। মনে করো তুমি একই কাজটা বি এসিবি তে করলে, আবার একই কাজটা বি এফ এ তে করতে চাচ্ছ, তার মানে কি তুমি পি টু ভি টু থেকে পি ওয়ান ভি ওয়ান এ ফেরত যেতে চাচ্ছ নাকি, পি টু ভি টু থেকে তুমি পি ওয়ান ভি ওয়ান এ ফেরত যেতে চাচ্ছ, তাই তো? জি স্যার। আচ্ছা, এখন তুমি যদি ফেরত যেতে চাও, তাহলে তোমার ঘটনাটা কি ঘটবে, কি ঘটবে, পি টু ভি টুটা চেঞ্জ হয়ে পি ওয়ান ভি ওয়ান হবে। তাহলে তোমার পিস্টনটা, ঠিক আছে, এখানে পিস্টনটা উপরের দিকে ফোর্স ক্রিয়েট করতেছে, সরি তুমি হিট দিচ্ছ আর উপর পিছনের উপর দিয়ে গেল, তাই না, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। আচ্ছা, যদি তুমি উল্টা পথে ফেরত দিতে চাও, তখন তোমার কি করবে, তখন কি হবে বলো, নিচের দিকে নামবে স্যার। এখানে নিচের দিকে নামলো, তাই না। আচ্ছা, এর নিচের দিকে নামাতে, হ্যাঁ আমরা তো হিট দিচ্ছি, তাহলে এখন বলো তো জিনিসটা কি ঘটবে, এখানে হিট সরাই নিতে হবে স্যার, তাহলে হবে। আমরা তো হিট সরাবো না, তাহলে কি করবো, জিনিসটা কি হবে, ও তো ঠিকই নিচের দিকে নামবে, হ্যাঁ প্রেসার বাড়াতে হবে, পি প্রেশার বাড়াতে হবে, বা এটা দেখা যাবে না কি করবে, নাড়বে তো হবে। তার মানে কি এটা জিনিসটা দাঁড়াচ্ছে, এখানে যেটা হবে, এই যে পি টু ভিডিওতে যে পি টু ভিডিও থেকে যে পি ওয়ান ভি ওয়ান হবে, সিস্টেম এখন সিস্টেম তো এখানে কাজ করছে, তাহলে এখানে কি হবে, এখানে এখানে হবে কি, সারাউন্ডিংস কি করবে, সিস্টেমের উপর কাজ করবে। সিস্টেমের উপর কাজ করবে, সারাউন্ডিংস, ভেরি গুড, এটা একটু বুঝে নিও, হ্যাঁ। তাহলে এখানে আমরা লিখছি, আমরা এখানে লিখি, এত দ্রুত হ্যাং করতেছে, দাঁড়াও, স্যার আপনার ভয়েসটা স্যার আপ ডাউন করতেছে স্যার। আপ ডাউন করতেছে কেন, সবার জন্য কি এমন? স্যার আমার এখানে স্যার মানে আপনার মাঝে মাঝে স্যার মানে একদম লো হয়ে যায়, আবার হয়ে যায়, এমন তো হওয়ার কথা না। ঢেউ ঢেউ স্যার, ঢেউ ঢেউয়ের মতো লাগতেছে স্যার, মানে ঢেউয়ের মতো। সবাই কি একই রকম নাকি? আর আমরা তো মোটামুটি ভালোই শুনছি স্যার, ওই যে আপনার যে সভা বলছেন ওইটা শুরু হয়েছে মনে হয়, ওই একটু ব্যাড সাউন্ড পাচ্ছি। আচ্ছা, এমনি কেউ তো একটু ঢেউ ঢেউ মনে হচ্ছে না নাকি? জি না স্যার, আমাদের এখান থেকে ঠিক শোনা যায়। আচ্ছা, তার মানে যে আচ্ছা আপনার যে ঢেউ ঢেউ শুনতে পাচ্ছে উনি, আপনি কি কক্সবাজারে না এখানে ঢাকায় আছেন?
ঢাকায় স্যার। ও তাহলে তো যেহেতু শুনতে পাওয়ার কথা না, তো কি করবেন মনে করেন? এখন কি করবো বলেন, ঢেউটাও শুনতে পাচ্ছেন আপনি। আমি তো বুঝতে পারতেছি না আপনার জন্য কি করতে পারি। আপনি তাহলে একটা কাজ করেন, আপনি বরঞ্চ একবার নিজেকে লিভ করে আর একবার একটু কাইন্ডলি জয়েন করেন, আশা করি ঠিক হয়ে যাবে। এনিওয়ে দেখেন, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি দ্য সারাউন্ডিংস will work on the thermodynamic system. এই thermodynamic system এর উপরে সারাউন্ডিং তার সারাউন্ডিংস উইল ওয়ার্ক অন দ্য থার্মোডাইনামিক সিস্টেম, তো কাজ করবে আর কি। তো এইভাবে আমরা জিনিসটা বুঝতে পারলাম। তো এখানে আচ্ছা যাও, মানে কখন এটা যখন এদিকে যখন আমরা P1 V1 থেকে P2 V2 তে আসবো, তখন কি হবে? তখন সিস্টেম কাজ করবে। আবার যখন আমরা কি চাচ্ছি, আমরা চাচ্ছি যে এই রাস্তা দিয়ে যে সে যদি ফেরত যেতে চায়, তখন আমরা দেখতে পাচ্ছি সারাউন্ডিং উইল ওয়ার্ক, মানে থার্মোডাইনামিক সিস্টেমটার উপরে সারাউন্ডিং কাজ করবে। তাহলে এই যে ঘটনাটা, মানে এখানে আমি যদি উপরে একটু দেখাই, উপরে আছে, উপরে হ্যাঁ উপরে যেটা দেখাই, এই যে এখান থেকে যদি সে ব্যাক করতে চায়, এখান থেকে যদি সে ব্যাক করতে চায় এখানে আর কি, তাহলে যে ঘটনাটা ঘটবে। আর ফার্স্টে তো আমরা এখান থেকে পজিশনে এসেছিলাম, যেটা আমি ইয়াতে দেখাইলাম, কার্ভে দেখাইলাম। এখন তাহলে দুটোর মধ্যে পার্থক্যটা হয়ে ঘটনাটা কি ঘটবে মনে করেন এখানে এর ফলে যে ওয়ার্ক ডানটা হবে, এটাকে আমরা বলতেছি আমরা ডাব্লিউ প্রাইম। ডাব্লিউ প্রাইম হবে একটু যেটা দেখালাম, সেটা হচ্ছে এরিয়া আন্ডার দ্য কার্ভ। কত সেটা একটু আগে দেখলাম আমরা, BFA, এরিয়া আন্ডার দ্য কার্ভ, BFA। ঠিক আছে, তাহলে নেটওয়ার্ক ডান। দেখেন এই দেখেন, একটু আগে আমি আবার কার্ভে দেখাই আপনাদেরকে, বা এখানে দেখাই। আচ্ছা এটা হয়েছে, ভালো কথা। এখানে দেখেন, খুবই ডিস্টার্ব। ওকে, এই যে BFA, হ্যাঁ এই যে এখানে একটু হিজিবিজি হয়ে গেছে আর কি, একটু খেয়াল করেন। এই যে একটা কার্ভ কি ACB, এটা কাজ ছিল কি এরিয়া আন্ডার দ্য কার্ভ ACB, এখন আরেকটা কাজ কত এরিয়া আন্ডার দ্য কার্ভ BFA। তো ACB আর BFA, হ্যাঁ দুটার মধ্যে পার্থক্য কতটুকু? পার্থক্য কোন এলাকাটায়? আর ওই যে উপরের যেই এই যে এই এলাকাটা, তাই না? জি স্যার। যেটা আঁকি আমি এই এলাকাটা, অন্য কালি দিয়ে কোনটা দিয়ে আঁকবো বুঝতে পারতেছেন তো, তাই না? এই এলাকাটা হচ্ছে গিয়ে এরিয়া আন্ডার দ্য কার্ভ, মানে প্রথম কাজ আর দ্বিতীয় ক্ষেত্রে কাজের মধ্যে পার্থক্যটা। তাহলে এটা কি হবে? আমার নেটওয়ার্ক ডান। আমি যদি এই রাস্তা দিয়ে আসি এবং এই রাস্তা দিয়ে যেতে চাই, তাহলে নেটওয়ার্ক ডান হবে এই রাস্তা, একটু জায়গা বাকি থাকবে, তাই না? এই জায়গাটা বাকি থাকবে, এই জায়গাটা, এটা হচ্ছে আমার নেটওয়ার্ক ডান। ঠিক আছে, তাহলে আমি এটাকে নিচে গিয়ে লিখি যে নেটওয়ার্ক ডান হচ্ছে গিয়ে, তাহলে কোনটা বড়, ACB কাজটা বড় না BF এর কাজটা বড়? স্যার ACB ওই কাজটা বড়। এবার কাজটা বড়, তার মানে আমরা প্রথমটা থেকে ওটাতে বিয়োগ দিতে পারবো। এটাকে নেটওয়ার্ক ডান, এটাকে আমরা বলবো W মাইনাস W প্রাইম, তার মানে হচ্ছে গিয়ে এরিয়া অফ, এটা কত দাঁড়াচ্ছে? আমরা এটাকে লিখতে পারি এরিয়া অফ ACBFA। ঠিক আছে, বাকি যে ওই যে এটা A, এটা C, এটা B, এটা F, এটা A, তাহলে এরিয়া অফ ACB হচ্ছে নেটওয়ার্ক ডান। ঠিক আছে, আচ্ছা নেটওয়ার্ক ডান কি বাই দা
তাই না? এটা কিন্তু বাইরের সিস্টেম কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখবেন, বাইরের সিস্টেম। আমরা হিট দিচ্ছিলাম, এরপর আবার আমরা হিট দিচ্ছিলাম, সে কিন্তু একটা ওয়ার্ক ডান করলো, বাইরের সিস্টেম হইলো, এরপর আবার যখন সে ফেরত দিতে চাচ্ছে, সে কিন্তু সারাউন্ডিং সিস্টেমের উপর কাজ করলো। কিন্তু আলটিমেটলি বড় কোনটা? বড় হচ্ছে সিস্টেম যেটা কাজ করতেছে, নেটওয়ার্ক না বাইরের সিস্টেম। এভাবেই কিন্তু স্টিম ইঞ্জিনটা চলে। দেখেন, আমরা ওই যে কয়লাকে কি করেন, কয়লাকে আমরা কি করি, কয়লাকে ওই যে আগে, এখন কি ট্রেন কি আর কয়লা দিয়ে চলে? হুম না স্যার, স্টিম ইঞ্জিন এখন তো কয়লা দিয়ে চলে না। হুম। তো স্টিম যেটা ধরেন, যে স্টিমে কিন্তু এই ঘটনা ঘটে যে আমরা একবার যে স্টিমটাকে যেটাই করেন আপনি স্টার্ট করে দেওয়ার পরে দেখেন এই যে ওয়ার্ক ডানটা কি সিস্টেমটাই কিন্তু ওয়ার্ক ডান করে, কাজটা কিন্তু সিস্টেমেই করতে থাকে। তো আমাদের আর পরবর্তীটা কিছুই করা লাগে না। এভাবে হচ্ছে গিয়ে এটা মাথায় রাখেন, এভাবে হচ্ছে গিয়ে আপনাদের আসতে পারে কি এখান থেকে কিন্তু এটাও দেখাইতে হইতে পারে যে আপনার দুইটা জিনিস যে পাথ ইন্ডিপেন্ডেন্ট কোনটা পাথ ডিপেন্ডেন্ট কেন, এটা আপনার এই গ্রাফটা দেখাতে হবে। আরেকটা জিনিস হচ্ছে নেটওয়ার্ক ডান আপনাকে আপনার কোয়েজি স্ট্যাটিক প্রসেসে আপনাকে প্রসেস এটা এই প্রসেসে বলতে পারে নেটওয়ার্ক ডান কত। তো আপনারা একটু এরকম করে এঁকে দেখাবেন যে এরিয়া অফ এসিবিএফ হচ্ছে নেটওয়ার্ক ডানটা। ঠিক আছে? তো এটার সাথে মিল রেখে আমরা আরেকটা জিনিস আজকে পড়ি, সেটা হচ্ছে গিয়ে আইসোথার্মাল প্রসেস। হ্যাঁ, আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল process and work done in isothermal process. আইসোথার্মাল প্রসেসটা কি? হ্যাঁ, তাপমাত্রা স্থির থাকবে। আচ্ছা, এই যে আইসো মানে হচ্ছে কি সেম, আর থার্মাল মানে হচ্ছে গিয়ে তাপমাত্রা, টেম্পারেচার, যেটা বল তাপমাত্রার সাথে সম্পর্কিত জিনিসটা। তাহলে আইসোথার্মাল হচ্ছে গিয়ে সেই সিস্টেমটা যেখানে বলবো তাপমাত্রা কোনো চেঞ্জ হয় না, তাই তো? আচ্ছা, ভালো কথা। তাহলে এই আইসোথার্মাল প্রসেসটা একটু দেখবো আমরা কি, আরটা হচ্ছে এই আইসোথার্মাল প্রসেসে কিভাবে ওয়ার্ক ডান কাজটা কেমন হয়, কাজটা কি সিস্টেম করে না সিস্টেমের উপরে, সেটা আমাদের একটু বের করতে হবে। তাহলে একই প্রসেসে আমরা দেখি, একটা সিলিন্ডার আমরা নিই, দুটো সিলিন্ডার নিই ইনফ্যাক্ট ক্ষেত্রে, সেম আইডেন্টিক্যাল সিলিন্ডার নিই। ঠিক আছে? এখানে মনে করেন আমাদের এখানে একটা একটু পরিমাণ এখানে একটা পিস্টন দিয়ে দিই, ঝামেলা শেষ। পিস্টন দিয়ে দিলাম, আর সিমিলারলি আরেকটা আঁকি, এটা আইডেন্টিক্যাল আর কি। হ্যাঁ, একদম সেম সিলিন্ডার রাখতেছি। এটা কি যেটা ভুল করছি, একটু কাজ হয়েছে এখানে। হ্যাঁ, যে পজিশন ছিল মনে করেন এখানে V1 আর টেম্পারেচার মনে করেন T1। ঠিক আছে? ওকে, টেম্পারেচার হচ্ছে P1 V1 আর টেম্পারেচার হচ্ছে T1। টেম্পারেচার হচ্ছে, এখন এই যে কি হলো, এখানে পিস্টনটা একটু উপরে উঠে আসলো। আমরা যেখানে হোক, সিট দিয়ে হোক, যেখানে হোক, যেভাবে হোক, কিছু ওয়ার্ক ডান হইলো। ওয়ার্ক ডানের পর দেখলাম কি পিস্টনটা উপরে উঠে এসছে। আমরা বলতেছি প্রেসার হচ্ছে P2, ভলিউম হচ্ছে গিয়ে V2। এখন আমরা যেটা চাচ্ছি যে এখানে টেম্পারেচার চেঞ্জ না হোক, T1 থাকুক, টেম্পারেচারে কোনো চেঞ্জ যেন না হয়। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? এটা যেটা আমরা ঘটাতে চাই, আমাদের কি করতে হবে? ধীরে ধীরে প্রক্রিয়াটা ঘটাতে হবে স্যার। এটা হচ্ছে এরিয়া এ, এটা হলো এরিয়া এ, এরিয়া মানে ক্রস সেকশন এরিয়া মিন্স ক্রস সেকশন এরিয়া। টেম্পারেচার যদি T1 রাখতে চাই, একটা জিনিস খেয়াল করেন, আমরা জানি PV ইকুয়াল টু এনার্জি, রাইট? এটা তো মনে হয় আমরা সবাই নাম শুনছি, PV ইকুয়াল টু এনার্জি, তাই না? জি স্যার।
আচ্ছা, পিভি ইজ ইকুয়াল টু এই যে এনআর টি হয়, খেয়াল করেন টি ইজ ইকুয়াল টু হচ্ছে গিয়ে পিভি বাই এনআর। খেয়াল করেন এখানে পিও চেঞ্জ হয়েছে, ভিও চেঞ্জ হয়েছে, এটা তো কনস্ট্যান্ট তাই না, এটা তো কনস্ট্যান্ট। ভিও চেঞ্জ হয়েছে, ভিও চেঞ্জ হয়েছে, তাহলে দুটো চেঞ্জ হয়েছে, এটা কনস্ট্যান্ট থাকলো, তাহলে ঠিক আছে আমরা চাচ্ছি যে এটা চেঞ্জ হয়ে যাবে না, তাহলে আমাদের কি করতে হবে? আর ভি যদি বাড়াই তাহলে পিও বাড়াতে হবে। হ্যাঁ তাই তো করতেছি, ভিও চেঞ্জ হয়েছে, ভিও চেঞ্জ হয়েছে। পরিবর্তন ধীরে ধীরে সংগঠিত করতে হবে। স্যার তাহলে তো স্যার পি যদি বাড়ায় তাহলে ভি কমে যাবে, ভি যদি বাড়ায় তাহলে পি কমে যাবে। কমবে বাড়ে বলি নাই, বলছি আমি চেঞ্জ হয়েছে। জি স্যার। একটা কাজ করি তাহলে, একটা ওই যে দেখেন যেটা যে কনস্ট্যান্ট ভ্যালু না, পিভি তো কনস্ট্যান্ট না, পিভি হচ্ছে চেঞ্জ হয়েছে তাই না, এটা চেঞ্জ ইজ নট কনস্ট্যান্ট। পিভি চেঞ্জ হয়ে, আচ্ছা পি1 ভি1, আচ্ছা যাও বলতেছি চেঞ্জ হয়েছে, এনার এটা কনস্ট্যান্ট ভ্যালু। আমরা তাহলে একটা কাজ করতে হবে, কম্পারেশন করতে হবে, তাহলে কি এমন একটা কাজ প্রক্রিয়া করতে হবে যে তাপ ভেতর থেকে বাইরে যেতে পারবে, বাইরে থেকে ভেতরে আসতে পারবে। আমার কথা কি বোঝা গেল? জি স্যার, বুঝে গেল। এভাবে আপনি পাত্র লাগবে। হ্যাঁ এভাবে আপনি তাপ বাইরে যেতে পারবে T1 থেকে ভেতরে যে তাপমাত্রা সে বাইরে এক্সচেঞ্জ হতে পারবে, ভেতরে বাইরের তাপমাত্রা ভেতরে প্রবেশ করতে পারবে, মানে হিট এক্সচেঞ্জ হতে পারবে, ঠিক আছে। এইভাবে আপনি P1 V1 চেঞ্জে P2 V2 হইলে আপনি কম্পেনসেট করতে পারবেন, এই একটা প্রসেস। এই যে প্রসেসটা, তাহলে কি হলো দেখেন, এই যে বাইরে তাপমাত্রা ভেতরের তাপমাত্রা যে আদান প্রদান হতে পারে, হিট এক্সচেঞ্জ করতে পারে, এটা এক্সচেঞ্জ করে ঘটনাটা কি ঘটে, যে যেটা ঘটে যে টেম্পারেচার ব্যালেন্স থাকে, সমান থাকে, এটাকে আমরা বলবো আইসোথার্মাল প্রসেস। এখন দেখেন আগের মতোই এই যে পি, এখানকার যে তাপমাত্রা পি, সরি এখানকার যে কি বলতেছি আমরা, অথবা আরেকটা নিচে আঁকি, মনে করেন এই যে এখানে আমি আবার একটা সিলিন্ডার রাখতেছি, এই সিলিন্ডারটা একটু ইয়ে হয়ে গেছে, সমস্যা নেই, তারপর যা আঁকতেই হয়। এটি পরিমাণ ছিল, এখানে টেম্পারেচার, প্রেসার পি, ভলিউম ভি, তো ভলিউম প্রেসার তো সব দিক দিয়ে প্রেসার দিবে তাই না, সব দিক দিয়ে সে প্রেসার দিচ্ছে, সে এরপর যেটা হবে যে এখানে কি প্রেসারটা, এখানে আমরা বলতেছি যে একটু প্রেসারটা ইয়া হয়েছে, এখানে মনে করো প্রেসারটা কনস্ট্যান্ট আছে, ভলিউমটা ভি প্লাস ডিবি হয়েছে পরবর্তী অবস্থায় আগের মতো, আগে যেটা দেখেছিলাম। এই হওয়ার কারণে পিস্টনটা, এখানে পিস্টন কই, এই যে পিস্টনটা একটু উপরে উঠে গেছে, এখানে পিস্টনটা একটু উপরে উঠে গেছে, ঠিক আছে, মনে করো এই পজিশন ছিল, কিন্তু একটু উপরে উঠছে, এটাকে আমরা আগের মতোই বলতেছি যে ডিএক্স পরিমাণ চেঞ্জ হয়েছে। ডিএক্স পরিমাণ চেঞ্জ হওয়ার ফলে আমাদের ভলিউমে চেঞ্জ হলো, ডিবি পরিমাণ চেঞ্জ হলো, ঠিক আছে। তো ভালো কথা, ডিবি পরিমাণ চেঞ্জ হলো, তার মানে কি এখানে আমরা তো আগে দেখেছিলাম, তো এখানে ফোর্স কতটুকু কাজ করেছে, ই ইনটু এ পরিমাণ না। জি স্যার। আচ্ছা, তার মানে কি এখানে আমাদের আগের অভিজ্ঞতা থেকে বলি, ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হয়েছে নাকি? জি স্যার। ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হলো। আচ্ছা, এখন বলতেছি যে আমার যে ওয়ার্ক ডানটা আছে, এই ওয়ার্ক ডানটা হচ্ছে কি পাথ ডিপেন্ডেন্ট। পাথ ডিপেন্ডেন্ট মানে কি, এটাকে যদি আমরা গ্রাফে দেখাই, এখানে যদি হয় পি, এখানে যদি হয় ভি, আমাদের যে প্রথম কাজটা, মনে করো দুটা কাজ যদি দেখাই আমি, ধরো এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হইলো, মনে করো এটা একটা কাজ হলো P1 V1, যদি এরকম হয়, আর এখানে যদি শেষ হয় সে P2, এখানে এই গ্রাফটা ঠিক করা যাবে P2 V2, এই রাস্তা দিয়ে গেলে যে কাজ হবে, আমি যদি আরেকটা সেম সিস্টেমের সিলিন্ডার জন্য আরেকটা আঁকি, কি পরিমাণ নয়েজ হইতেছে রে ভাই। যদি আঁকি ভাবে, এই অন্যভাবে আঁকি, সেম P1 P2 V2, ওনারা যত না হাদিস বয়ান করে, এর চেয়ে অনেক রাজনীতি আলাপ করে, এটার জন্য খারাপ লাগে, খুব
খুবই রাজনৈতিক আলাপ করে, একটু পরে শুরু হয়ে যাবে আমাদের। মানে রাজনৈতিক আলাপ বলতে ওরকম না, আওয়ামী লীগ বিএনপি এগুলা না, কিন্তু ওনাদের একটা রাজনীতি আছে না, ওগুলো করে। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। P2, P1, V1, P2, V2, ঠিক আছে। এখন এই যে এই রাস্তা দিয়ে গেলে যে ওয়ার্ক ডান হবে, সেম আরেকটা রাস্তা দিয়ে গেলে ওয়ার্ক ডান সমান হবে না, এই জন্য বলতেছি আমরা পাথ ডিপেন্ডেন্ট। এই যে ওয়ার্ক ডান বাই যে সিস্টেম আছে সেটা কি হবে, পাথ ডিপেন্ডেন্ট হবে, মানে পথের উপরে সে নির্ভর করবে। ঠিক আছে, ওকে। এখন তো ওয়ার্ক ডান ইজ ডিফারেন্ট, এখানে আমরা লিখবো যেটা ওয়ার্ক ডান ইজ ডিফারেন্ট DRENT, different for both the cases, ঠিক আছে, ওকে। এখন দেখো তাহলে ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম, এখন যদি আমরা ওই যে যেহেতু এটা বলতেছি পাথ ডিপেন্ডেন্ট, তাহলে আমরা এখানে কি ইউজ করব, ডেল্টা ডব্লিউ, তাই না? জি স্যার। Work done by the system delta W equal to F dot dx, তাই না? এখানে তো ফোর্স হচ্ছে F আর পরিবর্তন করতে হচ্ছে বল ইনটু সরণ, তাই তো? F dot dx, তো এটা তো বোঝো নাকি? আচ্ছা, তার মানে F হচ্ছে PA dx, এটা তো সব আগের মতো নাকি? আচ্ছা, এই dx মানে জানি কত হবে, এই dx মানে ডিবি। ডিভি, ভেরি গুড। আচ্ছা, এখন তাহলে আমরা একটা জিনিসে চলে যাই। এখন আমাদের যেটা করতে হবে, এই যে ওই আগের গ্রাফে আমরা ওখানে কিন্তু তোমাদের আগের গ্রাফটা আঁকতে হবে আর কি, হ্যাঁ। তো আগের গ্রাফে আমরা কি দেখেছিলাম, এখানে পিটাকে আমরা এখন দেখো কি করব, এখানে উপরে উঠাই। এখানে দেখো এই যে আমরা যদি পুরো ওয়ার্ক ডানটা পেতে চাই, আমরা কি করতে হবে, এটাকে ইন্টিগ্রেট করতে হবে না? ডেল্টা ডব্লিউ তো আমার ক্ষুদ্র ওয়ার্ক ডান নাকি, পুরো ওয়ার্ক ডান পেতে আমাকে কি করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে নাকি? জি স্যার। ওকে, তাহলে ইন্টিগ্রেটিং, এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি, ডব্লিউ কে ইন্টিগ্রেট করি কত, আমার প্রথমে কোনো ওয়ার্ক ডান হয় নাই, শেষ পর্যন্ত আমার টোটাল ওয়ার্ক ডান হবে ডব্লিউ পরিমাণ, তাই 0 থেকে ডব্লিউ পরিমাণ আমি কাজ করলাম। আচ্ছা, এরপরে হচ্ছে কি পিটা তো আমার কনস্ট্যান্ট, প্রথম থেকে এই যে এই ধাপ থেকে এই ধাপে যে আসলাম, আমরা হিট দেওয়ার পরে পিটারে কোনো চেঞ্জ হয় নাই, আমরা ধরে নিলাম। আর আমার ভলিউম চেঞ্জ হচ্ছে ডিভি, মানে চেঞ্জ হচ্ছে কত, V1 থেকে V2 পরিমাণ চেঞ্জ হয়েছে। ওকে, এখন তাহলে আমরা যেটা পাবো, এই যে ডেল্টা ডব্লিউ কে ইন্টিগ্রেট করলে আমরা পাই ডব্লিউ, মানে বাম পাশে এটা আসতেছে। আর পি সমান জানি আমরা কত লিখছিলাম একটু আগে, পি ইজ ইকুয়াল টু এনআরটি বাই বি। এনআরটি, তার মানে পি ইজ ইকুয়াল টু কত, এনআরটি বাই বি। তাহলে এখানে আমরা লিখি তাহলে এখানে কত হবে, এনআরটি, হ্যাঁ, এন হচ্ছে গিয়ে নাম্বার অফ মোলস, আর গ্যাস ধ্রুবক, টেম্পারেচার, এগুলো হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট। তাহলে এটাকে আমরা বের করে নিই, এনআরটি কে বের করে নিই, আর উপরে থাকে ডিভি বাই ভি, V1 থেকে V2। আচ্ছা, ডিভি বাই ভি মানে কি, ডিভি বাই ভি ইন্টিগ্রেশন করলে কত হয়, তোমরা কি জানো এটা কেউ? লন বি। হ্যাঁ, ভেরি গুড, ডিএক্স বাই এক্স কে করলে আমরা পাই লন এক্স, ঠিক আছে। তো এটা হচ্ছে রুলস। তো এভাবে দেখো ডিভি বাই ভি হবে কি, মিলাই যদি দেখি লন ভি,
এনআরটি লন ভি, তার মানে হচ্ছে V1 থেকে V2। তারপরে এটা যদি আমরা বসাই দিই ভ্যালুটা, এটা প্রথমটা হবে লন V2, এটা হবে লন V1। আচ্ছা, এই যে লগ এর ক্ষেত্রে বা লন, এটা তো ন্যাচারাল লগ, যেটা এখানে V2 লন V2 মানে V1 লন V2 মাইনাস লন V1, এটাকে আমরা কি লিখতে পারি? লন লগের V2 by লন V1 V2 বাই V1। তাহলে লন V2 বাই V1, এটা কি আমার একটা ওয়ার্ড ডান হলো, তাই না? এটা ওয়ার্ড ডান হলো না, এটা কার ক্ষেত্রে হলো? এখন আমার প্রেসারটা, সরি, আমার আইসোথার্মাল কেসে, ঠিক আছে? আচ্ছা, সিমিলারলি এটাকে অন্য কোনো ভাবে আমি এক্সপ্রেস করতে পারি কিনা? সিমিলারলি অন্য কোনো ভাবে অন্য কোনো ভাবে চেঞ্জ করতে পারি? কারো কি মনে আছে? আচ্ছা, আমি এখানে দেখাই, আমাদের প্রেসারটা জানি কত ছিল, এরকম আমরা দেখাইছিলাম। ওই যে বললাম টিভি ইজিকাল টু কত, কনস্ট্যান্ট না? টিভি ইজিকাল টু কনস্ট্যান্ট বলছিলাম উপরে, টিভি ইজিকাল টু কনস্ট্যান্ট। আচ্ছা, এখানে দেখাই আবার, এই যে পিভি এনআরটি, এটা কনস্ট্যান্ট না? জি স্যার। আচ্ছা, কারণটা কি? এখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট, তাই তো? জি তো আর কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট, আর এন কনস্ট্যান্ট, তাহলে এটা কি? তাহলে পি আর ভি এর মান, যেহেতু ডান পাশ কনস্ট্যান্ট, বাম পাশ কি হবে? কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট হবে। তাহলে পিভি ইজিক্যাল টু কনস্ট্যান্ট। পিভি যদি কনস্ট্যান্ট হয়, তার মানে কি P1 V1 ইজিক্যাল টু P2 V2। একই জিনিসটা একই মিন করতেছে না? জি স্যার। ওকে, তার মানে আমরা লিখতে পারি এখানে V2 বাই V1 সমান কত লিখতে পারি? P1 বাই P2 এটা লিখতে পারি। জি স্যার। তাহলে আমরা এখানে দেখো, এখানে বসাই টোটাল ওয়ার্ক ডান। টোটাল ওয়ার্ক ডান আমরা লিখতে পারি এখানে W ইজিক্যাল টু লিখতে পারি NRT, আর কত লিখতে পারি? লন V2 বাই V1 এর পরিবর্তে আমরা কত লিখতে পারি? P1 বাই P2। রাইট, ঠিক আছে। এটা স্যার আমরা একটা কোশ্চেন। হ্যাঁ, বলো বলো বলো। স্যার এই ক্ষেত্রে তো স্যার আমাদের পি চেঞ্জ হওয়ার কথা না, তাহলে স্যার P1 আর P2 হবে কেন? পি তো স্থির থাকবে, পি তো একটা থাকবে। শোনো, জিনিসটা কি, ধরো এই যে P1 V1 তুমি যে ভ্যালু পাচ্ছ, P2 ভ্যালু V2 ভ্যালু সেম পাচ্ছ, চেঞ্জ হলো কি? না স্যার, আমার কোশ্চেন এটা না স্যার, আমার কোশ্চেন হচ্ছে স্যার P1 V1 দুই ক্ষেত্রে তো স্যার আমরা পিটা সেম পাবো, দুইটাই হয়তো যদি P1 পাই দুই ক্ষেত্রে তো P1 পাবো, বা আচ্ছা P2 আচ্ছা পাইলে দুই ক্ষেত্রে আচ্ছা P2 আচ্ছা, পাবো। এই দেখো, এই তো আমার সিস্টেমটা নাকি? জি স্যার। P1 V1 তুমি বলতেছো এখানে ধরো সাপোজ এই সিস্টেমের ভ্যালু হচ্ছে কি দুটো গুণ করে 100। জি স্যার। এই সিস্টেমে যে তুমি ভ্যালু পাইতেছো সেটা 100। জি স্যার। এর মানেটা কি দাঁড়াইলো? আমার তো দরকার গুণফলগুলো একই স্যার, গুণফলগুলো একই। মানে আমার দরকার হচ্ছে কি, যদি চেঞ্জ হয়ে এমন কিছু হইলো যে তোমার সিস্টেমকে সে কোনো না কোনো ডিস্টার্ব করতেছে, অথবা সিস্টেম ভ্যালু বাড়ায় দিচ্ছে কমায় দিচ্ছে, এটা যদি না হয় প্রবলেমটা কোথায়? জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। মানে জিনিসটা হয়েছে কি, এমন ভাবে বাড়ে বা কমে, এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল গেট দ্য সেম। আমি বললাম না, এমন ভাবে বাড়বে বা কমবে, মানে কম্পেনসেট করে এমন একটা জিনিস তোমাকে সে দিবে যেন তোমার কিছু মনে হবে তুমি তো আলাদা আলাদা করে ভাই পাবা না কিছু, তুমি পাবা যেটা পাবা একসাথে পাবা। জি স্যার। বুঝতে পারছো? জি স্যার। তো তোমার মধ্যে কোনো পরিবর্তন হয়নি আর কি, এরকম মনে হবে। তো এখানে দেখো, এটা একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, এটা পরীক্ষায় আসবে, আর আসবে মানে কি আসতে পারে। আর এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন, ঠিক আছে? আইসোথার্মাল কেজে তোমাদেরকে ওয়ার্ক ডান বের করতে বলতে পারে যে প্রুফ দ্যাট ইন আইসোথার্মাল কেস W is equal to nRT ln P1 by P2, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, আসতে পারে। বোঝা গেল জিনিসটা? জি স্যার।
আচ্ছা, আরেকটা জিনিস একটু পরে আজকে করে শেষ করবো। হ্যাঁ, স্পেসিফিক হিট নাম শুনছেন কেউ? স্পেসিফিক হিট ক্যাপাসিটি, হ্যাঁ, স্পেসিফিক স্পেসিফিক একটা হুজুর নাকি বলছে যে অ্যান্টার্কটিক নাকি পৃথিবীর নিচে একটা ইয়ে আছে, কি জানি নতুন একটা মহাদেশের কথা বলছে, সত্যি নাকি এটা? দেখছো কেউ? হ্যাঁ, হ্যালো, লাইন কেটে গেল নাকি? স্যার শুনতে পাচ্ছি। একজন নাকি বলছে কি বলে নতুন পৃথিবীর নিচে নাকি একটা আরেকটা ইয়ে আছে মহাদেশ। স্যার এরকম স্যার কয়েক মাস আগে শুনেছিলাম, একটা নিউজ দেখছিলাম স্যার, অস্ট্রেলিয়া মহাদেশের আশেপাশে পানির নিচে নাকি একটা বিশাল মহাদেশের মতো আছে। কে বলছে এটা? স্যার ফেসবুকে একটা পোস্টে দেখছিলাম, সঠিক খেয়াল নেই। স্পেসিফিক কাজ নাই তো মানুষের, বুঝছো? আসলে মানুষ এত মানে এত কাজ কাম ছাড়া থাকে বাংলাদেশে, মানে হাবি জাবি লিখতে থাকে। আমি তো আগে ওই যে পড়াশোনা করে এসে জাপানে, বুঝছো? জানো কিনা তোমরা? তো ওই যে ওখানে যে মানে মাস্টার্স করার পর ওখানে গিয়ে আবার করছিলাম আর কি। তো 2015 সালে গেছিলাম। তো ওখানে দেখলাম যে কোনো স্টুডেন্টই, মানে আমার যেটা দেখলাম 95% স্টুডেন্ট তোমার এই যে জব করে, জব মানে হচ্ছে কি ওদের তোমার পার্ট টাইম জব করে, একটা স্টুডেন্ট নাই যে ইয়া করে। পসিবল না, কারো পক্ষে পসিবল না, এই টিউশন ফি এত বেশি। আমাদের পাবলিক ইউনিভার্সিটি গুলোতে টিউশন ফি নাই বললেই চলে, গভর্নমেন্ট দেয়। এটা আমার ক্ষেত্রেও দিছে, ঠিক আছে? দিয়ে কি হয়েছে, মানে পড়াশোনার ভ্যালুটা যে এই দল এই দল ওই দল মারপিট টারপিট করে টোরে এগুলোর কোনো ইয়া নেই। জি স্যার, এটাই বাংলাদেশের আমি মনে করি মূল আরে সমস্যা। ভাই, মানে মূল সমস্যা মানে কি, তুমি দাও না, তুমি যে প্রাইভেট ইউনিভার্সিটিতে ছেলেপেলেরা ইয়া যদিও ওখানেও পড়ে না, ওখানেও তো বাবা মা টাকা দিয়ে দেয় দেখি আর কি। নিজে রোজগার করে করে যদি পড়তো না তখন বুঝতো এর মনটা। আমি শোনা দেখো না যে আমি পড়াশোনা পাঠ চুকে ফেলছি দেখে আমি লম্বা লম্বা কথা বলছি, আমি ফিল করতাম আগে থেকে। তুমি যে দেখতে কিভাবে কত বাজে ভাবে সময় কাটায় মানুষজন, সীমানা আছে একটা ফাজলাম নাকি? এই যে গভর্নমেন্ট দেখো ফিজিক্সে, আমার ডিপার্টমেন্টের কথা, ফিজিক্সে 80টা সিট, বুঝছো? কেন 80টা সিট কি বলতো এখানে? এখানে তাকে বিশ্বাস করে আমার পড়াতে ভালো লাগে না, জানো? যে মানে ওরা জানে এখানে এই সাবজেক্টে পড়লে ওরা চাকরি হবে না, বেশিরভাগই জানে। মনে করো 4-5 জন ভালো করে পড়ে, হার্ডলি। এখন তো একটু ভালো স্টুডেন্ট যেহেতু বিসিএস যাই বলো, যেই কারণ পড়ে ধরো সব মিলে 20 জন আর কি সিরিয়াস স্টুডেন্ট, বাকিগুলো জাস্ট মানে মারা যাচ্ছে ওরা। এদেরকে আমার পড়াতে ভালো লাগে? এই যে গভর্নমেন্টের প্রতিটা স্টুডেন্টের পিছনে যে বছরে কত টাকা খরচ হচ্ছে, তারপরে হচ্ছে কি দিন শেষে 4 বছর শেষে একটা পুরো একটা ফালতু একটা ডিগ্রি নিয়ে বেরোতেছে। এর মানেটা কি? কোন রিজন আছে? মানে টাকাটা কোন দ্বারা, বুঝছো? মানে আসলে পাই করে হিসাব করা দরকার, যে আমি যে ইনভেস্টটা করতেছি এই ফিজিক্সে, যে গ্রাজুয়েটটা বের হবে ও বাংলাদেশের কি করবে, বেরিয়ে কি করবে? একটা শহর তৈরি করতে এই জন্য মেবি ইনভেস্ট করে। কি ম্যাক্সিমাম স্টুডেন্ট তো নেতাদের কাজে লাগে বিভিন্ন মিছিল মিটিং এ, এই জন্য মেবি ইনভেস্ট করে। তো এটাই তো, মানে ঢাকা ইউনিভার্সিটিতে দেখো তরুণের পর তরুণ বানায়, খালি এই বানায় সে বানায় এ বানায়, দেখো হল সমস্যা কিন্তু সমাধান করে না। এতগুলা 100 বছর হয়ে গেছে, এটা বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়। ওই বিশ্ববিদ্যালয়ে 100 বছরে ছেলেরা এখন গণরুমে থাকে। আমার একটা কলিগ আছে, সে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোমার যে থিওরিটিক্যাল ফিজিক্সে ফার্স্ট, মানে গোল্ড মেডালিস্ট, এমন ফার্স্ট আর সে, ঠিক আছে? ও ইমরান ভাই একদিন রাত 3টা বাজে আমাকে লাথি দিয়ে বলতেছে যে মিটিং এ চলে। আমি তো শোনো, আমি তো হল মল এগুলো জানি না, সারা জীবন এখানে আমি তো বলতে গেলে মার কোলেই বড় হয়েছি, তো আমি তো এগুলো জানি না সত্যি কথা। তো আমি চিন্তা করলাম, আমি অনুভব করতেছি, চিন্তা করলাম যে কেমন লাগছে রাত 3টা বাজে একটা ছেলে রে, ও গ্রাম থেকে উঠে আসা ছিল তো, কিন্তু খুবই আমার চেয়ে মানে কি ও অনেক ব্রিলিয়েন্ট, ও অ্যাসেট দেশের এরকম আর কি ব্রিলিয়েন্ট।
ওরে লাথি মেরে ওরে বলছি কি আমি ঘুমের মধ্যে আমি কিছু বুঝতেছিলাম না, পরে আমি চোখ খুলে দেখি যে আমি শহীদ মিনারের সামনে ব্যানার নিয়ে দাঁড়ায় আছি, আমি মাঝখানে কি করছি আমি জানি না। চিন্তা করছি আমি অবাক হয়ে গেছি শুনে এগুলো। তো এগুলো ভাই এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি হলগুলা প্রতিদিনকার চিত্র, ও তো আমার কাছে মিথ্যা বলবে না। তো এগুলা কেন, মানে এগুলা কি, এগুলা হচ্ছে গিয়ে তোমার এই যে যেন এই যে একটা জিনিস, হ্যাঁ একটা জিনিস যুগের পর যুগ ইরেসপেক্টিভ অফ দল, ক্লাস, শ্রেণী, যে কোনো কিছু, যে কোনো কিছু ক্ষমতার মসনদে থাকার জন্য সবাই কাজ করবে, একটা গ্যাপ রেখে দিবে। এই যে তোমার দেখো কমি মাদ্রাসায় দেখো এদেরকে কেন এটা ফ্রাস্ট্রেটেড জনগোষ্ঠী তৈরি হয়েছে। এরা জানে এদের মেইন স্ট্রিম এদের কোনো জায়গা নেই। কেন এরা এরা গভর্নমেন্ট পারে না এদেরকে ঠিক করতে, করবে না, ইমব্যালেন্স করে রাখবে সবকিছু, আমাদেরকে ফ্রাস্ট্রেট করে রাখবে। আমরা যে আমি ঘন্টার পর ঘন্টা বসে থাকবো, যেন আমরা কোনো ক্রিয়েটিভ চিন্তা না করতে পারি, যেন ওরা আরামসে একটার পর দিনের পর দিন এই যে ওরা দেখো ওরাই কিন্তু রাজা যায় রাজা আসে রানীরাও থেকে যায়, একটা গান ছিল যে মহাজন বাবুর, আমরা কিন্তু মরতেই থাকবো। এই ইচ্ছা করে কাজগুলো করে, ইচ্ছা করে যেন আমরা ফার্স্টে সবসময় আমাদের দেখো আমি জ্যামের মধ্যে দেখো আমি ঘুরতে বেরিয়ে ভয়, কারণ 1-3 ঘন্টা আমার খুব ভালো লাগে, আর ভালোই লাগে না এই যে আমার ধ্বংস, মানে চিন্তা করছো আমি এইসব প্রেসারে শেষ হয়ে যাচ্ছে। তো তুমি দেখো উন্নত বিশ্ব দেখো এগুলা আছে কেওয়াস, এত কিছুর পরে আমরা ক্রিকেট খেলে যে কেমনে যে পারতেছে, আমি মাঝে মাঝে লাগে যে নিউজিল্যান্ডের দেশ কি সুন্দর ছবির মতো, বাদ দিলাম গভর্নমেন্ট সিস্টেম কি সুন্দর সব কিছু, তারপর ওদের সাথে ক্রিকেট খেলে যে আমাদের ফাইট দেয় আমার অবাক লাগে, বুঝছো কেমনে পারে আমাদের ইয়ারা, তার মানে আমাদের ট্যালেন্ট আছে, বুঝছো আমাদেরকে শেষ করে দিতেছে এগুলো। ওই যে বললাম রাজা যে যেই আসে যেই করে যে ক্ষমতার মসনদে থাকার জন্য যা ইচ্ছা তাই করে। বিশ্ববিদ্যালয় সবচেয়ে ভালো হওয়ার কথা ছিল, কি বানিয়েছে না, কি এরা কি হইতেছে আশেপাশে কোনো, আমার তো বুঝছো এগুলো বলতে ভালোই লাগে না। যে আমার ফেসবুকটা পর্যন্ত আমি 3 বছর ধরে বন্ধ করে দিচ্ছি, কারণ আমার এগুলো দেখলে আমার ভীষণ বিরক্ত লাগে, মানে আমি ফ্রাস্ট্রেট ফিল করি যে আমি সব বন্ধ টন্ধ করে বলতে পারবো তাহলে আমি লুকে গেছি একদম, আমি গর্তজীবী হয়ে গেছি। দেখছো কি পরিমাণ আক্ষেপ আমার, আমি খেপে গেছি হঠাৎ করে, সরি। আচ্ছা, স্পেসিফিক হিট ক্যাপাসিটি আমি যেখানে ছিলাম, স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ এ সাবস্টেন্স is defined আমি চিন্তা করি যারা মুক্তিযুদ্ধ করছিল না, ইভেন আমি সান অফ ফ্রিডম ফাইটার, বুঝছো আমার বাবা একদম বীর মুক্তিযুদ্ধ বলা যায়। আমার আব্বাদের কেমন লাগতো, আমার বাবা বেঁচে নাই যদিও, মানে my father died 22 years earlier when I was just 10 years old. তো কেমন লাগতো যে মানে কি জানি, এই যে যুদ্ধ কিন্তু চারটেখানি কথা না। আর এখন পল্টন ময়দানে একটু ইয়া হলে তো আমি ভয় বাসাতে বেরোবো না, ওখানে পাকিস্তানি সেনাবাহিনী ওর বাবার দেখলে তো ভয় লাগে। এখন পর্যন্ত খেলোয়াড়দের দেখলে ভয় লাগে আমার, ওই যে একটা যে সুটাম দেহ, এদের সাথে যুদ্ধ করতে গেছে। আমার বাবা কি ইয়া নাকি আর্মি কিছু না, কত পরিমাণ সাহস ছিল। ইভেন আমার বাবা না, মানে যারা তখন যেভাবে যুদ্ধ করছে বা সাহায্য করছে, এটা কি কোনো ফ্রাস্ট্রেট লাগে, তাই না? কি কষ্ট করে একটা দেশ স্বাধীন করে আজকে এই যে অবস্থা। এই যে একটু আগে মেহেদী, হ্যালো শুনতেছো আমার কথা? জি স্যার এই শুনতেছি। যে মেহেদী একটু আগে কি জানি বললো, যে মেহেদী না বা কে চ্যাট হিস্ট্রিতে লিখলো যে ও আমাকে ইয়া করতেছিল, মানে প্রশংসা করতেছিল বা সাহায্য। এগুলো চিন্তা করছো, অদ্ভুত একটা দুনিয়াতে আছে যে এগুলো দেখো আমি কিন্তু কোনো ধরনের ইয়া ফিল করি না এগুলাতে, কারণ কি দেখো ও এটা লিখলো কেন, এটা তো স্বাভাবিক ব্যাপার ছিল এটা, কিন্তু দেখো আমি এসবের কারণে আমাকেও ডিসটিংগুইশ মানে আলাদা করে ফেলতেছে। তো এটা কি হইলো, এটা কি আমার ইয়া ছিল, এটা আমার কাম্য না, আমার জীবনও কাম্য না এটা। আরটা ধরো ইয়ার জন্য, ধরো ওই যে যিনি বলে ধরো একটা কে জানি বলছিল যে দেশের সত্য কথা বলা হচ্ছে কি সাহসিকতার কাছ থেকে, দেশটা অবস্থাটা বুঝো, সত্য কথা বলাটা কি নর্মাল না, যে আমি সত্য কথা বলবো যেটা, কিন্তু এখানে সাহসিকতা, সেই সত্য কথাটা বলা সাহসিকতা, সাহস তাকে বলা বীর। আর সাহস হচ্ছে কি 10 টাকা থেকে লাভ দিলে তুমি বলবো সাহসী। সত্যটা কথা বলা খুব নর্মাল জিনিস। তো আমি ক্লাস নিব, এটা তো নর্মাল জিনিস, ক্লাস ইন্টারাপ্ট হয়েছে আমি এটা রিপিট ক্লাস নিব, এটা খুব নর্মাল জিনিস, কিন্তু ও বলতেছে এটা ডিফারেন্ট। তার মানে কি দেশের অবস্থাটা বুঝো, নর্মাল জিনিস এখানে
অ্যাবনর্মাল হয়ে গেছে, মানে এটা অ্যাবনর্মাল বলতে এটা খুবই প্রাউডের ব্যাপার হয়ে গেছে। তার মানে কি এটা দেশটা তো ভালো নাই। ছোট ছোট ইন্ডিকেটর, মানে দেশ ভালো আছে কি, মানে আসলে আমরা কি অবস্থা আছে এটাই তো ইন্ডিকেটর। আল্লাহ পাকের হাজার শুকরিয়া, বুঝছো, দেশটা আসলে কিছু ভালো কিছু কিছু একটা নিশ্চয় আছে, না এইভাবে তো আমরা ধ্বংস হয়ে যাই এতদিনে। মানে এত কেওয়াজ, এত করাপ্টেড, এত কেমন জানিস। কিছু ভালো মানুষ আছে, এটা লড়তেছে, বোঝা যাচ্ছে, বুঝছো না, এত কিছু পরেও তো হচ্ছে। জি স্যার। আচ্ছা তোমরা, আমি এজুকেট হয়ে গেছি। আচ্ছা, স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ এ সাবস্টেন্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য, আমি বলে আর শেষ করতেছি, অ্যাজ দ্য হিট সাপ্লাইড per unit mass of their substance per unit rise in rise in temperature। মানেটা কি দেখো, স্পেসিফিক হিট ক্যাপাসিটি কি একটা বস্তু সাবস্টেন্সের কিভাবে ডিফাইন করা হয়, যে হিট সাপ্লাইড পার ইউনিট মাস, মানে যে কোনো একটা মাস 1 কেজি পার ইউনিট, প্রতি একক ভরে তোমাকে যদি মানে কোন একটা বস্তু তাপমাত্রা 1 ডিগ্রি মানে 1 ইউনিট পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ হিট তোমাকে সাপ্লাই করতে, সেটা হচ্ছে গিয়ে ওই বস্তুটার স্পেসিফিক হিট ক্যাপাসিটি। আমার কথা কি বুঝতে পারছো? সাপোজ একটা 1 কেজি ভরে একটা বস্তুকে তাপমাত্রা তুমি ধরো 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি বা 1 কেলভিন যদি বাড়াতে চাও, তাহলে তোমাকে যে পরিমাণ হিট সাপ্লাই করতে হবে, হ্যাঁ, যে পরিমাণ হিট সাপ্লাই করতে হবে, তার মানে হিট সাপ্লাই করা মানে কি বস্তুটা ওই পরিমাণ হিট অ্যাবজর্ব করে ফেলবে। জি স্যার। ওই হিট অ্যাবজর্ব করা, তার মানে এটা বলো প্লাস্টিকের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ হিট সাপ্লাই করতে হবে, আবার লোহা তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে কি সেম বারে করতে হবে, সেম পরিমাণ ডিফারেন্ট। তার মানে কি তার মানে বস্তু তাপ ধারণ ক্ষমতা, এটাকে বলে তাপ ধারণ ক্ষমতা ভিন্ন ভিন্ন। বুঝতে পারছো? এই যে এই ঘটনাটাকে বললাম আমরা হিট ক্যাপাসিটি। এটা রিজন আছে, এটার একটু তোমার মাইক্রোস্কোপ মানে অন্তরে মাইক্রোস্কোপ, এটা এমন না যে আসল মাইক্রোস্কোপ। যে অন্তরে মাইক্রোস্কোপ বলতে বুদ্ধির মাইক্রোস্কোপ, ব্রেনের মাইক্রোস্কোপ দিয়ে তোমরা যদি ঘটনার ভিতরে দেখো কি হয়, সেটা একটা ডিফারেন্ট ফিজিক্স, ইন্টারেস্টিং ফিজিক্স। ওটা তোমাদের জন্য না, তোমরা বিকজ তোমাদের জন্য না বলতে কি সেন্সে যে তোমরা হচ্ছে সিএসসি স্টুডেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে ফিজিক্স স্টুডেন্টের জন্য। এখানে বস্তুর ভেতরে অনেক কিছু ঘটে, এটার জন্য আলাদা একটা সায়েন্সই আছে, এটাকে বলে সলিড স্টেট ফিজিক্স, ওটা আমার জানার দরকার নাই। কিন্তু মধ্যে কথা উপরে যদি দেখি, সেটা হচ্ছে স্পেসিফিক হিট ক্যাপাসিটি ঘটনাটা হচ্ছে এটা। তো আজকে এই ডেফিনিশন থেকে থাক, সামনের দিনে আমরা মেয়ার্স রিলেশন স্টাবলিশ করে আমরা সামনের দিকে আগাবো আর কি। তো সবাইকে অনেক ধন্যবাদ। আজকে এই যে একটা হলো 12:30 বাজে ইন্টারাপশনের পরে আমরা যে রিপিট ক্লাস করলাম, এবং তোমরা প্রায় 18 জন এখানে উপস্থিত হয়ে গেছে, সবাইকে ধন্যবাদ। আর আমি যে উত্তেজিত হয়ে মানে বিরক্ত হয়ে অ্যাকচুয়ালি অনেক কথা বললাম, এগুলা তোমরা এটাকে কিছু মনে করি না আর কি। ওকে স্যার, আপনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো থেকে অনেক কিছু শেখার আছে স্যার। এত শিখতে হবে না, এত শেখার দরকার নাই, নরমালি থাকো। আমার কথা দিয়ে যদি এখন শিখে যাওয়ার সমস্যা হতো, কারণ তোমাদের বয়স তো 20 হয়ে গেছে, তো এতদিন তো শিখে ফেলা উচিত ছিল এগুলো। তো ঠিক আছে, থাকো, ভালো থাকো, দেখা হবে সোমবার দিন ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।